আসসালামু আলাইকুম। আমার প্রিয় অনার্স প্রথম বর্ষের ছাত্ররা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি আফরোজা পারভিন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। স্পেনের মুসলমানদের ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম আমি। গত কয়েকটি ক্লাসে আমি তৃতীয় আব্দুর রহমান, দ্বিতীয় হাকাম এবং আন্দালুসিয়া সম্পর্কে কিছুটা তোমাদেরকে ধারণা দিয়েছিলাম। তো আজকে আমি আলোচনা করব আমার আলোচ্য বিষয় সেটি হচ্ছে উমাইয়া খিলাফতের পতনের পর তাইফা বা ক্ষুদ্র রাজবংশের উত্থান। 711 খ্রিস্টাব্দে আইবেরিয়ান উপদ্বীপ অর্থাৎ বর্তমান স্পেন ও পর্তুগালে ইসলাম পৌঁছায়। সেখানকার রাজা রডারিকের অত্যাচারী শাসনের ইতি ঘটাতে আইবেরিয়ায় নির্যাতিত নিপীড়িত খ্রিস্টানদের থেকে আমন্ত্রণ পাওয়া মুসলিম বাহিনী তারিক বিন জিয়াদের নেতৃত্বে মরক্কো ও স্পেনের মধ্যবর্তী জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে। এরপর 7 বছরের মধ্যেই আইবেরিয়া উপদ্বীপের বেশিরভাগ অঞ্চলই মুসলিম নিয়ন্ত্রণে চলে আসে, আর এই অঞ্চলের বিভিন্ন অংশে পরবর্তী 700 বছর ধরে মুসলিম নিয়ন্ত্রণে থাকে। এই কথাগুলি তোমরা আগেই জেনেছো বিভিন্ন ক্লাসে। 10ম শতকের মাঝামাঝিতে আন্দালুসে ইসলাম স্বর্ণযুগে পৌঁছায়। প্রায় 50 লক্ষ মুসলিমের আবাসস্থল হয় আল আন্দালুস, যা সেখানকার মোট জনসংখ্যার 80%-এরও বেশি। এক শক্তিশালী, সমৃদ্ধ এবং ঐক্যবদ্ধ উমাইয়া খিলাফত এই অঞ্চল শাসন করেছিল, আর আল আন্দালুস বা আন্দালুসিয়া হয়ে উঠেছিল ইউরোপের সবচেয়ে অগ্রগামী এবং স্থিতিশীল অঞ্চল। আল আন্দালুসের রাজধানী কর্ডোভা আকর্ষণ করেছিল গোটা মুসলিম বিশ্বের এবং ইউরোপের জ্ঞান পিপাসুদের। এই স্বর্ণযুগ আজীবন স্থায়ী ছিল না। 1100 শতকের দিকে খিলাফত ভেঙে যায় এবং অসংখ্য ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ে, যেগুলোকে বলা হতো তাইফা। তাইফাগুলো বিভক্ত ও বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাথে সাথে আল আন্দালুসের উত্তর দিকের খ্রিস্টান রাজ্যগুলো থেকে আক্রমণের আশঙ্কা বেড়ে যায়। পরবর্তী 200 বছরে তাইফাগুলো এক এক করে খ্রিস্টান রিকনকুইস্তা কাছে ধরাশায়ী হতে থাকে। 1240-এর দশকে এসে আল আন্দালুস একমাত্র মুসলিম তাইফা বাকি থাকে, সেটি হচ্ছে গ্রানাদা। রিকনকুইস্তা হচ্ছে একটি স্পেনীয় ও পর্তুগিজ শব্দ, যার ইংরেজি হচ্ছে রিকনকুয়েস্ট অর্থাৎ পুনর্দখল। ঐতিহাসিকরা 718 বা 722 থেকে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 770 বছরের সময়কালকে রিকনকুইস্তা হিসাবে অভিহিত করে থাকেন, যা মূলত খ্রিস্টানদের স্পেন পুনর্বিজয়ের আন্দোলনকে বোঝানো হয়েছে। 1031 খ্রিস্টাব্দে খিলাফতের পতনের পর স্পেনে যে সকল ক্ষুদ্র রাজবংশের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল বনু আব্বাদ, বনু হাম্মুদ, মালাগা এবং আলজেসিরাসে। স্লাভ শাসন আলমেরিয়া, মুরসিয়া, ডেনিয়া ইত্যাদি এবং বনু হুদ এগুলো ছিল উল্লেখযোগ্য। রিকনকুইস্তার সময় আল আন্দালুসের উত্তর দিক থেকে আসা হানাদার খ্রিস্টান রাজ্যগুলোর হাতে একের পর এক মুসলিম রাজ্যগুলোর পতন হতে থাকে। কর্ডোভা, সেভিয়া এবং টলেডোর মতো বড় বড় শহরগুলোর পতন হয় 1100 থেকে 1300 শতকের মধ্যে। যদিও উত্তর আফ্রিকার মুরাবিতুন এবং মুয়াহিদুন আন্দোলনগুলো খ্রিস্টানদের আক্রমণের এই স্রোতকে মন্থর করতে সাহায্য করেছিল, তবে মুসলমানদের মাঝে চরম অনৈক্য শেষ পর্যন্ত তাদের রাজ্যহীন ও ভূমিহীনে পরিণত হওয়ার দিকেই ধাবিত করে। আল আন্দালুসে অনৈক্য বা তাইফার যুগ। ইসলামের ইতিহাসে বারবার পুনরাবৃত্তি হওয়ার ঘটনাগুলোর মধ্যে একটি হচ্ছে মুসলিম বিশ্বে ঐক্যের অভাব, যা ধারাবাহিকভাবে মুসলিম বিশ্বকে দুর্বলতার দিকে ধাবিত করেছিল। ফলে পতন হয়েছে অনেক সাম্রাজ্যের। এর মধ্যে সবচেয়ে উজ্জ্বল উদাহরণ হলো 11 শতাব্দীতে আন্দালুসিয়ায় মুসলিম স্পেনের তাইফার যুগ।
অষ্টম শতাব্দীর দিকে উমাইয়াদের অধীনে আল আন্দালুস একটি শক্তিধর এবং সমৃদ্ধশালী প্রদেশ হিসেবে উত্থান লাভ করেছিল। 750 খ্রিস্টাব্দে আব্বাসীয়দের অভ্যুত্থানের পর উমাইয়া রাজবংশের বেঁচে যাওয়া সদস্যদের সার্বভৌম ক্ষমতার অধীনে আল আন্দালুস একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। এই আলোচনা তোমরা আগেই শুনেছ। আল আন্দালুস সাফল্যের চূড়ায় পৌঁছে 1000 খ্রিস্টাব্দের দিকে, অর্থাৎ তৃতীয় আব্দুর রহমান এবং দ্বিতীয় হাকামের সময়ে। রাজনৈতিক এবং তার পরবর্তী সময়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক উভয় দিক থেকেই কর্ডোভা এই উমাইয়া খিলাফত ছিল পশ্চিম ইউরোপের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র। জ্ঞানার্জন এবং শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে, শৈল্পিক, সাংস্কৃতিক, সামাজিক কৃতিত্বের দিক থেকে আল আন্দালুস মুসলিম বিশ্বের অন্য যে কোনো অংশকে ছাড়িয়ে গিয়েছিল। বিশেষ করে ইরাক, মিশর, পারস্যের মতো উন্নত সভ্যতাকেও এ সময় হার মানিয়েছিল। তবে পরবর্তী 50 বছরেই সব কিছুতেই পরিবর্তন আসতে শুরু করলো। এক শক্তিশালী এবং ঐক্যবদ্ধ রাষ্ট্র থেকে আন্দালুস পরিণত হয় এক বিভক্ত, ভঙ্গুর এবং রাজনৈতিকভাবে বহিঃশক্তির উপরে নির্ভরশীল এক রাষ্ট্রে। এই সময়টি পরিচিত হচ্ছে তাইফা যুগ হিসাবে, যখন আল আন্দালুসের পতনের বীজ রোপিত হয় এবং এর ফলে আল আন্দালুসের চূড়ান্ত পতন হয় 1492 খ্রিস্টাব্দে। তাইফা এর উত্থান 976 খ্রিস্টাব্দে এক 10 বছর বয়সী বালক আল আন্দালুসের উমাইয়া খিলাফতের তখ্তে আরোহণ করেছিল। যেহেতু তিনি ছিলেন সবেমাত্র একজন বালক, তাই নেতৃত্ব দেওয়ার মতো অবস্থা তার ছিল না। নেতৃত্বের মূল শক্তি চলে যায় উমাইয়া আদালতের এক উপদেষ্টা আল মনসুর ইবনে আবি আমিরের কাছে, অর্থাৎ হাজিব আল মনসুরের কাছে। আল মনসুরের সক্রিয় এবং কার্যকরী নেতৃত্বে আইবেরিয়া পেনিনসুলা, বর্তমান স্পেন এবং পর্তুগালের মুসলমানগণ তাদের উন্নতির চরম শিখরে পৌঁছায়। তবে আল মনসুরের একচেটিয়া নেতৃত্বই ছিল খলিফাদের গুরুত্ব হারিয়ে যাওয়ার মূল কারণ। 1002 খ্রিস্টাব্দে আল মনসুরের মৃত্যুর পর গোটা আল আন্দালুসে অনৈক্য মাথাচাড়া দিয়ে ওঠে এবং খলিফাও তার কর্তৃত্ব জাহির করতে ব্যর্থ হন। ফলাফলস্বরূপ গোটা আইবেরিয়ান পেনিনসুলায় বিভিন্ন প্রদেশের শাসকেরা তাদের নিজ নিজ প্রদেশকে স্বাধীন ঘোষণা করে। এই প্রদেশগুলো তাইফা নামে পরিচিত। এ সকল তাইফা রাজাদের কেউই উমাইয়া পরিবারের সদস্য ছিল না এবং রাজ্য শাসনের জন্য ঐতিহ্যগত দাবিও তাদের ছিল না। তাই সমাজের কর্তৃত্ব জাহির করার ব্যাপারে তাদের যোগ্যতা সামরিক অভিযানের মাধ্যমে জমি দখল করার মাঝেই সীমাবদ্ধ ছিল। 11 শতাব্দীর মাঝামাঝিতে কয়েক ডজন সামরিক সেনাপতির উত্থান হয়। স্বাভাবিকভাবেই দ্বন্দ্ব সংঘাত অনিবার্য হয়ে পড়ে। তাইফাগুলো সাধারণত বড় বড় শহরগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, যেমন টলেডো, গ্রানাডা, সেভিল এবং কর্ডোভা। তাইফা রাজারা অন্য তাইফার সাথে যুদ্ধ করার জন্য নিজ নিজ রাজ্যের জনগণকে ব্যবহার করে নিজ নিজ সেনাবাহিনী গড়ে তোলেন। মুসলিম রাজাদের মাঝে এমন যুদ্ধ স্পেনে ইসলামকে ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয়। তাইফাগুলোর বৈশিষ্ট্য: আন্দালুসিয়া ছিল বিভিন্ন সংস্কৃতির সম্মিলনে বৈচিত্র্যময় এক অঞ্চল, তাই তাইফাগুলোর রাজাদের ক্ষেত্রেও ব্যাপারটা এমনই ছিল। আইবেরিয়ান পেনিনসুলার দক্ষিণাংশের তাইফাগুলোর রাজারা এসেছিল বিত্তশালী আরব পরিবার থেকে। মূলত ধ্বংসের সম্মুখীন তৎকালীন সাম্রাজ্যের নেতৃত্বে তারা ছিল। সেভিল, সারাগোসা এবং কর্ডোভা নগরীর নেতৃত্বে ছিল এমন রাজাগণ। অন্যদিকে একদম উত্তরাঞ্চলে বারবার জনগোষ্ঠীর লোকেরা 8ম শতাব্দী থেকেই বসতি গড়ে তুলেছিল, কারণ এ অঞ্চলে ভূপ্রকৃতি ছিল তাদের আদিভূমি উত্তর আফ্রিকার অনুরূপ। তাই এই অঞ্চলের তাইফা রাজাগণ ছিলেন বারবার গোত্রের। মজার ব্যাপার হচ্ছে, নিজেদের মধ্যে এহেন প্রতিযোগিতার মূল কারণ কিন্তু জাতিগত বিভাজন নয়, বরং সকল তাইফা রাজাদের মাঝে নিজেকে শক্তিধর হিসাবে তুলে ধরাই ছিল উদ্দেশ্য। অনুগত সেনাবাহিনী নিয়ে তারা আশেপাশের জমি লুণ্ঠন করত, অন্য তাইফা রাজাদের থেকে প্রতিবেশী শহরগুলো দখল করে নিত। অনবরত ঘটতে থাকা এই অচলাবস্থার কারণে 11 শতাব্দীর শুরু থেকে 1080 খ্রিস্টাব্দের মধ্যে তাইফার সংখ্যা 30 থেকে 9 নেমে আসে।
মূলত শক্তিধর তাইফাগুলো দুর্বল তাইফাগুলোকে দখল করে নিয়েছিল। খ্রিস্টানদের অগ্রযাত্রা। একমাত্র যারা তাইফা যুগে প্রকৃতপক্ষে উপকৃত হয়েছিল তারা হচ্ছে আল আন্দালুসের উত্তর দিকের খ্রিস্টান রাজ্যসমূহ। যখন একদিকে তাইফাগুলো একে অপরের সাথে যুদ্ধে ব্যস্ত, অন্যদিকে তখন খ্রিস্টান রাজ্যগুলো এই সুযোগের সদ্ব্যবহার করে। তারা তাদের রাজ্য থেকে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে মুসলিম অঞ্চলগুলো একে একে দখল করতে থাকে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই তাইফা রাজারা তাদের পক্ষ হয়ে অন্য তাইফা রাজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য খ্রিস্টান রাজাদের আমন্ত্রণ জানাতো। মূলত এটাই ছিল একাদশ শতাব্দীতে আল আন্দালুসের অনেক চঞ্চল অঞ্চল মুসলিমদের হাতছাড়া হবার প্রথম ধাপ। সর্বপ্রথম যে তাইফা খ্রিস্টানদের কাছে সাহায্য চায় সেটি ছিল সাবেক উমাইয়া খিলাফতের রাজধানী কর্ডোবা। একাদশ শতাব্দীর শুরুর দিকে খিলাফতের পতন হলে শহরের অভ্যন্তরে কর্ডোবার অধিবাসী এবং সাম্প্রতিককালের উত্তর আফ্রিকা থেকে আগত বারবার যোদ্ধাদের মাঝে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে যায়। 1010 থেকে 1013 খ্রিস্টাব্দের মধ্যে শহরে নিজেদের সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য উভয় পক্ষই ভাড়াটে খ্রিস্টান সৈন্যদের নিয়োগ দেয়। কয়েক শতাব্দীর মধ্যে এই প্রথম মুসলিম স্পেনের সাবেক রাজধানী কর্ডোবার রাস্তায় অমুসলিম যোদ্ধারা অস্ত্র প্রদর্শন করে প্যারেড করে। কর্ডোবা যখন এমন দ্বন্দ্ব সংঘাতের নজির স্থাপন করল, অন্য মুসলিম তাইফাগুলো আর বসে রইল না। তারাও দ্রুত নিজেদের বাহিনীতে ভাড়াটে খ্রিস্টান সৈন্যদের নিয়োগ দেওয়া শুরু করে, এমনকি উত্তরাঞ্চলের বিভিন্ন খ্রিস্টান রাজাদেরকে তাদের পক্ষ হয়ে অন্য মুসলিম তাইফার বিরুদ্ধে যুদ্ধ করার অনুরোধ করে। টলেডোর তাইফা 1043 খ্রিস্টাব্দে খ্রিস্টান রাজ্য ন্যাভারেরকে আহ্বান জানায় গুয়াদালাজারা তাইফার বিরুদ্ধে যুদ্ধ করতে। এর বদৌলতে খ্রিস্টান রাজ্য ন্যাভেরার রাজা গার্সিয়া সানচেজ পায় মূল্যবান সব উপহার এবং সরবরাহ। শুধু তাই নয়, তার টলেডোর মুসলিম গ্রামগুলোকে ভীত সন্ত্রস্ত করে জনসাধারণের পাকা ফসল কেটে নিয়ে যায়। প্রতিশোধ হিসেবে গুয়াদালাজার তাইফার সাহায্য চায় লিওন ক্যাস্টিলের রাজ্যের রাজা প্রথম ফার্ডিনান্ডের কাছে। প্রতিদ্বন্দ্বী আরেক মুসলিম তাইফার বিরুদ্ধে যুদ্ধ করার বিনিময়ে প্রথম ফার্ডিনান্ডও বিপুল পরিমাণ সম্পদ হস্তগত করে। আপাত দৃষ্টিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে খ্রিস্টান বাহিনীগুলো যেভাবে তাদের রাজ্য প্রসার ঘটায় সেই প্রক্রিয়াটি। খ্রিস্টান সেনাদের ব্যবহারের সবচেয়ে দৃশ্যমান ফলাফল ছিল মুসলিম রাজ্যগুলোর খ্রিস্টানদের আনাগোনা বৃদ্ধি পাওয়া। খ্রিস্টান রাজারা তাদের রাজ্য থেকে দক্ষিণ দিকে আন্দালুসিয়ায় তাইফাগুলোর সাথে যুদ্ধ করে মুসলিম অঞ্চলগুলোকে দখল করে নিজেদের অংশে যোগ করে ফেলে। আগের চেয়ে তাইফার যুগের এই কাজটি করা খ্রিস্টান রাজ্যগুলোর জন্য খুব সহজ ছিল, কারণ তখন মুসলিমরা নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল। ঐক্য বলতে কিছুই ছিল না। এর ফলে যে শহরগুলোতে একসময় মুসলিম নিয়ন্ত্রণে ছিল সেগুলো ধীরে ধীরে খ্রিস্টান সাম্রাজ্যের অধীনে নিজেদের আবিষ্কার করে। এটা বলার আর অপেক্ষা রাখে না যে এরপর থেকে এই অঞ্চলে মুসলিমদের আলাদাভাবে দেখা শুরু হয় এবং ধীরে ধীরে মুসলমানদেরকে জাতিগতভাবে নির্মূল করে অঞ্চলটিকে সম্পূর্ণ খ্রিস্টান রাজ্যে পরিণত করা হয়। এই যুদ্ধগুলোর আরেকটি ফলাফল ছিল চরম অর্থনৈতিক বিপর্যয়। তাইফা রাজাদের পক্ষ হয়ে যুদ্ধ করার বিনিময়ে খ্রিস্টান রাজারা বিরাট অঙ্কের অর্থ, সম্পদ এবং সরবরাহ আদায় করত। এটি তাইফাগুলোকে একটি সুস্পষ্ট অর্থনৈতিক পতনের দিকে নিয়ে যায়। জনসাধারণের থেকে আদায় করা রাজস্ব কর তাইফাগুলোর হাতছাড়া হতে থাকে, ফলে বিনিয়োগ করার মতো আর কিছুই অবশিষ্ট থাকে না। অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে খ্রিস্টান রাজাদের পিছনে এত বেশি অর্থ ব্যয় করার ফলে তারা নিজেদের প্রতিরক্ষা করার শক্তিই হারিয়ে ফেলে। এর ফলে তারা খ্রিস্টান রাজাদের কাছে হাত পাততেও বাধ্য হয়। তাইফা যুগের পরিসমাপ্তি। তাইফাগুলোর দ্বন্দ্ব সংঘাতের এই সর্বনাশা চক্র যদি অব্যাহত থাকত, তাহলে গোটা আন্দালুসিয়া একাদশ কিংবা দ্বাদশ শতাব্দীর মধ্যে খ্রিস্টানদের হস্তগত হয়ে যেত। এমনটি আর ঘটেনি। তাইফাগুলো যখন আইবেরিয়ান পেনিনসুলায় নিজেদের মধ্যে যুদ্ধবিগ্রহে ব্যস্ত, ঠিক সেই সময় উত্তর আফ্রিকার এক নতুন আন্দোলন জেগে উঠেছিল। 1040 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার বারবার গোত্রীয় এক স্কলার আবদুল্লাহ ইবনে ইয়াসিন একটি নতুন আন্দোলনের ডাক দেন, যা মুরাবিতুন অর্থাৎ ইংরেজিতে আল মোরাভিডস নামে পরিচিত ছিল।
এই আন্দোলনের উদ্দেশ্য ছিল সঠিক ইসলাম পালনে কঠোর হওয়া এবং ইসলাম বহির্ভূত চর্চা ও আইনসমূহ নির্মূল করা। আন্দোলনের স্লোগান ছিল ভালো কাজে উৎসাহ প্রদান, খারাপ কাজ বর্জন এবং ইসলাম বহির্ভূত কর বাতিলকরণ। উত্তর আফ্রিকার বারবার জনগোষ্ঠীর শক্তিশালী এবং সাহসী সামরিক ঐতিহ্যের কারণে তখনকার তাইফা রাজাগণ আশা করেছিলেন মুরাবিতুনরা আল আন্দালুসে এসে খ্রিস্টান অগ্রযাত্রা থামিয়ে দিবে, যেমন ইতোমধ্যেই টলেডো এর তাইফা দখল করে ক্যাস্টেলের রাজা ষষ্ঠ আলফান্সো 1091 খ্রিস্টাব্দে সেভিলের তাইফাও প্রায় দখল করে ফেলেছিল। এরকম ভয়ানক পরিস্থিতি হওয়ার পরে তাইফা রাজাগণ একাদশ শতাব্দীর শেষ ভাগে মুরাবিতুন আন্দোলনের নেতা ইউসুফ বিন তাশফিনকে আহ্বান জানান স্পেনে এসে স্পেনের মুসলমানদের স্বাধীনতা হস্তক্ষেপ করার জন্য। এখানে আল মুরাবিতুন এম্পায়ার দেখা যাচ্ছে, দ্য মুরাবিতুন আম্পায়ার তোমরা দেখতে পাচ্ছ। মুরাবিতুন আম্পায়ার, উপরে ক্যাস্টাইল নাভারি এবং মুরাবিতুনদের রাজত্বকাল সুন্দরভাবে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে ম্যাপে। তাইফা যুগে আল আন্দালুসের নোংরা রাজনীতির কথা মাথায় রেখে ইউসুফ বিন তাশফিন সংকল্প করেন যে তিনি শুধুমাত্র ষষ্ঠ আলফান্সোকে পরাজিত করে আফ্রিকায় ফিরে যাবেন। কাজটি তিনি সম্পন্ন করলেও তা যথেষ্ট ছিল না, কারণ এরপর বারবার আন্দালুস খ্রিস্টানদের হাত থেকে রক্ষা করতে ইউসুফ বিন তাশফিন প্রতি ডাক আসতে থাকে। তাই ইমাম গাজ্জালি সহ অনেক মুসলিম স্কলার ইউসুফ বিন তাশফিনকে অনুরোধ করেন অকার্যকর তাইফা রাজাদের উৎখাত করে আল আন্দালুসকে মুরাবিতুনদের রাজ্যের সাথে যুক্ত করে ফেলতে। কাজটি তিনি একাদশ শতাব্দীর শেষ দশকেই সম্পন্ন করেন। সব তাইফা রাজ্যকে একীভূত করে খ্রিস্টানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেন। তাইফা যুগে খ্রিস্টানদের হাতে চলে যাওয়া তাইফাগুলোর মুরাবিতুনরা আর পুনরুদ্ধার করতে না পারলেও এটি দক্ষিণ দিকে খ্রিস্টানদের অগ্রযাত্রার গতি মন্থর করে দিয়েছিল। এ কারণে এরপরও খ্রিস্টানদের প্রায় 400 বছর লেগে যায় আল আন্দালুসের মুসলমানদেরকে সম্পূর্ণরূপে পরাজিত করতে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, কিভাবে দশম শতাব্দীতে মুসলমানদের অর্থাৎ স্পেন অর্থাৎ স্পেনের উমাইয়া খিলাফতের পতনের পরও কিছু কিছু রাজবংশের কারণে কিভাবে স্পেনে মুসলিম শাসন টিকে ছিল তার একটি আলোচনা আমরা শুনলাম, এবং এক্ষেত্রে মুরাবিতুনদের অবদান ছিল অত্যন্ত অগ্রগণ্য। পরবর্তী ক্লাসে আমি এরকম আরও একটি ক্ষুদ্র রাজবংশ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের অনলাইন ক্লাস।